নমস্কার। লালকেল্লার কাছে কালকে যেভাবে বিস্ফোরণে ১৩ জন মারা গেল, তাদের আত্মার প্রতি প্রথমে শান্তি কামনা করি এবং যারা অসুস্থ এখনও হসপিটালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আগামী দিনে নিশ্চয়ই ভারতীয় সুরক্ষা নিয়ে মানুষ কোন পর্যায়ে আছে বা ভারতবর্ষ কোন পর্যায়ে আছে আলোচনার মধ্যে আমরা আসব। আজকের আলোচনা হচ্ছে যে বিজেপির কিছু কর্মী এবং নেতা এমন একটা ভাব দেখাচ্ছে যেন ১৪০ কোটি মানুষ হচ্ছে পাগল, তারা বেকার এই নাগরিকত্ব ইস্যু নিয়ে ভাবছে, বেকার আত্মঘাতী হচ্ছে। কারণ বিজেপি যেহেতু আছে সেহেতু সবাই হিন্দুত্ব পেয়ে যাবে। তাই আজকের আলোচনা তাদেরকে নিয়ে, যে তারা কতটা মূর্খের মতো কথা বলছে, ভারতবর্ষের মানুষকে কতটা ছেলে খেলা করবার চেষ্টা করছে। তাই এই আলোচনার প্রথমেই আসবার জন্য আমি এমন ভারতবর্ষের যে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ, তার একটা বিখ্যাত উক্তি দিয়ে আমি শুরু করতে চাই যে আমি গর্বিত যে আমি এমন একটা দেশে বাসিন্দা যে দেশ সারা পৃথিবীর সব ধর্ম, সব জাতির নিপীড়িত শরণার্থী মানুষকে আশ্রয় দেয়। ঠিকই ধরেছেন, আমি আগের ভারতবর্ষের কথা বলছি, যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলুন, সংবিধানের কথা বলুন, প্রজাতন্ত্রের কথা বলুন, সার্বভৌমত্বের কথা বলুন, সব কিছুর মান্যতা ছিল, সম্মান ছিল। আমি ২০১৪ সালের পর কিন্তু সেই ভারতবর্ষের, এটা তো নতুন ভারতবর্ষ, এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, এখানে হচ্ছে ভানুমতির খেল হয়। এবং এই ভারতবর্ষে ২০১৪ সালে ভারতবর্ষে প্রবেশ করেই নতুন ভারতবর্ষ তৈরির প্রকল্প করি, প্রথমেই তার স্লোগান ছিল হিন্দু খাতরে মে হ্যায়। ঠিকই বলেছেন, কিন্তু উনি ২০১৪ সালের পর হিন্দু বিপদে আছে। ২০১৪ সালের আগে হিন্দু বিপদে ছিল না। এত ছোটাছুটি করতে হয়নি, মাথার চুল ছিঁড়তে হয়নি, পাগলের মতো অবস্থা হয়নি, আত্মঘাতী হতে হয়নি নাগরিকত্ব নিয়ে। সত্যি ২০১৪ আগে মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করতো, আর ২০১৪ সালের পর সত্যি বিপদে আছে। আর এই বিপদের মধ্যেই কিন্তু আপনাদের এই নরেন্দ্র মোদী সাহেব নিজেও তো জানেন যে বনগার একজন সাংসদ, এই যে উদ্বাস্তু মথুয়াদের এইরকম একটা বিপদ, সেইখানে ৭০০-র বেশি স্ক্যাম করে দিয়ে টাকা তুলছে। অভিযোগ উঠেছে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হচ্ছে, দুর্নীতি চলছে। মথুয়াদের কি না, মথুয়া সঙ্গের কার্ড দেবে ৩০ টাকা, ফর্ম ফিল আপ করবে ৫০ টাকা, হিন্দুদের সংশয়পত্র দেবে ৮০ টাকা, নাগরিকত্ব দেবে ৮০০ টাকা। সত্যি কি নাগরিকত্ব দিতে পারবে? সত্যি কি সেই জায়গা আছে? সিএর মধ্যে কি সেই জায়গা আছে? এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯ সালের ১২ই ডিসেম্বর যে আইনে পরিণত হলো, রাষ্ট্রপতি স্বাক্ষরিত, তারা সত্যি কি পারবে? কারণ ভারতবর্ষের তো যে আইন, তাতে তো শরণার্থীর কোনো বর্ণনাই নেই। রিফিউজি পর্যন্ত এই তক্তাও দিতে পারবে না ভারতবর্ষ, কারণ আন্তর্জাতিক সনদে ভারতবর্ষের কোনো সই নেই। আবার ১৯৫১ সালের জাতিসংঘের যে কনভেনশন, সেখানেও ভারতের সই নেই। অনুপ্রবেশকারীকে অবৈধ অভিবাসী বলে তারা, ভারতবাসী। জাতীয় নীতি করতে পারবে না অনুপ্রবেশকারীকে, জানে না। শুধু মানুষকে কিভাবে ঠকাবো। একটা কাট অফ ডেট ছিল, এনআরসি করে দিচ্ছি, বললো কি অনুপ্রবেশকারী যারা আছে তাদের বললো যে ২০১৪-র ৩১শে ডিসেম্বর মধ্যে যারা এসছে তারাই কিন্তু ওখানে আবেদন করতে পারবে। ২০২৪-এর ৩১শে ডিসেম্বর, 10 বছর আরো এগিয়ে দিল। সামনে যে অনেকগুলো ইলেকশন, বিধানসভা ইলেকশন, এরা সংবিধানের যে এরা সংবিধানকে তো মান্যতা দেয় না, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন, আমরা ১৯৫৫ সালে নাগরিকত্ব সংশোধনী আইনে কি দেখি যে ভারতবর্ষের জন্মালে নিঃশর্ত সে ভারতীয়। ১৯৮৬ সালের নাগরিকত্ব সংশোধনী আইন, ১৯৮৭ সালের ১ এপ্রিল থেকে ২০০৪-এর ৩রা ডিসেম্বরের মধ্যে যারা জন্মেছে তাদের বাবা বা মা কাউকে একটা নাগরিক হতে হবে ভারতবর্ষে। ২০০৩ সালের নাগরিকত্ব সংশোধনী আইন, ২০০৪ সালের ৩রা ডিসেম্বর পর যারা জন্মেছে তাদের নাগরিক হবার জন্য বাবা মা উভয়কে হতে হবে ভারতবর্ষের নাগরিক। কিন্তু মারপ্যাচ তো অন্য জায়গায়। কেন ২০০৩ সালে কিন্তু একটা সুস্থ চিন্তা ভাবনার ওপর কিন্তু আইন হয়ে গেছিল, অনুপ্রবেশের একটা সংজ্ঞা হয়ে গেছিল, যে ২০০৩ সালের যে মূল আইন তার ২-১ খ একটা ধারা যোগ করেছিল অনুপ্রবেশের সংখ্যা, যে যদি বিদেশি কোনো রকম পাসপোর্ট নিয়ে
কোনো অবৈধ কাগজপত্র নিয়ে, কোনো ভিসা নিয়ে যদি প্রবেশ করে কিংবা বৈধ কাগজ নিয়ে যদি প্রবেশ করে এবং মেয়াদ শেষেও যদি থেকে যায়, ভারতবর্ষের নাগরিক হিসাবে সে কোনো দিনই আবেদন করতে পারবে না। 2016 সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল ক্যাবে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে যারা অনুপ্রবেশকারী, 2003-এ কোনো ক্রাইটেরিয়া ছিল না, কোনো সম্প্রদায়গতভাবে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, রঙের ভিত্তিতে কোনো ক্রাইটেরিয়া ছিল না, কিন্তু 2016 ক্যাবে 6খানা ধর্মকে রেখে দিল, মুসলিমকে বাদ দিয়ে দিল। হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, খ্রিস্টান, এদের সবাইকে রেখে দিল। কারণ এজেন্ডা ওই যে RSS। আর এই মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য আজকে কোথায় গেল? আজকে NRC যেটা হয়ে গেল আমাদের আসামে, 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু ওখানে ভুগছে, 6 বছর ধরে তারা ডিটেনশন ক্যাম্পে। কেন? তোমরা যেটা দোষ করবে তার জন্য মানুষ কেন ভুক্তভোগী হবে? সারা ভারতবর্ষটাকে ডিটেনশন ক্যাম্প দিয়ে ঘিরে নিতে চায়, তার বিরুদ্ধে আমরা। আপনি 2003 সালে আইন হয়েছিল যে ভারত সরকার চাইলে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন বানাতে পারবে, এবং এই যে বানাবে, এই যে জাতীয় যে পরিচয়পত্র দেবে, সেখানে যে একটা কমিটি হবে, সেই কমিটির কে হেড হবে? নিবন্ধনের কে কাজ করবে? নিবন্ধনের কাজ করবে আমাদের রেজিস্ট্রার জেনারেল। এখন রেজিস্ট্রার জেনারেল কার আন্ডারে আছে? স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। স্বরাষ্ট্র মন্ত্রক কার অধীনে? অমিত শাহের অধীনে। সেইখানে আসামে সেই রকমই হয়েছে। যারা ওখানে গেছে, কাজ করতে গেছে, তারা জানেই না যে কোন বাড়িতে বাড়িতে গিয়ে যে বলবো, কি কাগজ চাইবো, তারা জানেই না। অর্ধশিক্ষিত অবস্থায় তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, রুলসেই নেই তাদের। একটা তো রুল দেয় কাগজ, যে এই রুলস আছে, এই রুলস অনুযায়ী তুমি চাইবে, সেই রুলসে সেই কাগজের কোনো উল্লেখ নেই। আমার সম্বন্ধে, ধরুন আমার সম্বন্ধে জানতে চাইছে, আমার বাড়িটা খুঁজে পাইনি, আর একজনকে দেখিয়ে বললো, আমাকে দেখিয়ে বললো যে উনি এইটা, ব্যাস সঙ্গে সঙ্গে সন্দেহভাজনের তালিকা আমাকে তুলে দিল। অথবা আমাকে কেউ সন্দেহ করছে, যারা কাজ করছেন তারা আমার কাছে কি কি কাগজ চাইবে তাই জানে না, রুলসে নেই। 2বার শুনানি হবে, শুনানি হয়েছিল 2বার, সেখানে জেলা এবং মহকুমা, এবং জেলা এবং মহকুমা 2বার শুনানিতে পর আপনাকে যে ডাকবে, কি কাগজ চাইবে সেটাও রুলসে নেই। নাগরিক পুঞ্জির সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা। ওরা ভাবছে কেউ কিচ্ছু জানে না, ওরা ভাবছে মানুষ ঘাস খায়। মানুষ ঘাস খায় না। অ্যামেন্ডমেন্ট বিল সিএএতে নিলেই হয়ে যাবে। আরে সিএএতে কি হবে? 6টা ধর্মের যেটা আছে প্রায়োরিটি পাবে। 3টে দেশকে, যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান করেছে, তারা প্রায়োরিটি পাবে। সংবিধানের বিরোধী একটা এই বিল, ধর্মনিরপেক্ষতা শব্দের বিরোধী একটা বিল। প্রশাসনিক অসুবিধা আছে, আপনি কাগজপত্র দেখাতে পারলেন না যে হ্যাঁ আপনি শরণার্থী, হ্যাঁ আপনি অত্যাচারে আপনি ওখান থেকে চলে এসেছেন। যদি কাগজপত্র না দেখাতে পারেন, প্রশাসন কি করে করবে? এটা কিভাবে মানুষকে? কিচ্ছু করবার নেই। সারা ভারতবর্ষটাকে ক্যাপচার করবার জন্য এসছে, সারা ভারতবর্ষে অস্থিরতা তৈরির জন্য এসছে অশুভ শক্তি। এদেরকেও আজকে কেউ আমাদের যখনই নাগরিকত্ব হারিয়ে ফেলছে, তাকে বলছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, মানে শাস্তি। তাহলে সে এলো কোত্থেকে? সে এলো তো সীমানা ছাড়িয়ে। তাহলে সীমানাটা যেটা আছে একটা রাজ্যের সাথে আর একটা রাজ্যের যে সীমানা, কে গার্ড দিচ্ছে? বিএসএফ। তাহলে শাস্তি পেতে হবে বিএসএফ যারা আছে ওখানে। বিএসএফকে কে কন্ট্রোল করছে? বছরের পর বছর শোনবার পরও বিএসএফকে মূল জায়গায় আনতে পারছে না, মূল উদ্দেশ্যে আনতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যারা ওখানকার আধিকারিক, তারা শাস্তি পাবে। আর ওই আধিকারিকদেরকে চালাচ্ছে অমিত শাহ চালাচ্ছে। তাহলে অমিত শাহ ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। বলবে সঙ্গে সঙ্গে রাষ্ট্রদ্রোহী। নরেন্দ্র মোদীকে কিছু বলা যাবে না। আপনি খাদ্যের কথা বলুন, আমার অভাব, খাদ্যের এত মূল্যবৃদ্ধি কেন? আপনি রাষ্ট্রদ্রোহী। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন। বেকারত্বের কথা বলা যাবে না, আপনার মাথার উপর ছাদের কথা বলা যাবে না, অর্থনীতি কমাতে চলে গেছে বলা যাবে না, ভারতবর্ষ সারা বিশ্বের কাছে বিভিন্ন ক্ষেত্রে মাথা নত করে ফেলছে বলা যাবে না। আপনি অপারেশন সিন্দুরের কথা বলুন, আপনাকে মাথায় তুলে নাচবে। কিন্তু আপনি বলতে পারবেন না যে ট্রাম্প যে দাবি করছে, আমেরিকান প্রেসিডেন্ট, আপনি সেই দাবির এগেনস্টে
ওখানে আপনি স্টেটমেন্ট দিন। এই বললেই আপনি রাষ্ট্রদ্রোহীর আন্ডারে চলে গেলেন, আইনে চলে গেলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন। তাই আমাদের যুদ্ধ জারি রাখতে হবে এবং এই যুদ্ধের মধ্যেই আমাদের যারা শাস্তি দিয়েছে, আমাদের যারা ছুটিয়ে মেরেছে, সেই দল বা সেই গোষ্ঠীকে আমাদের যে কোনো নির্বাচন হোক ছুঁড়ে ফেলে দিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।